বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক। নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পরস্পর বিরোধী মত বিশ্লেষকদের। ত্রুটিপূর্ণ বাঁকার লবণবাহী ট্রাক চলাচলে পিচ্ছিল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। 4 লেনে উন্নীতের দাবি। এবং উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমের আগেই পানি নেই সেচ যন্ত্রে। ভূ উপরিস্থ পানি ব্যবহারেও সঠিক ব্যবস্থাপনার অভাব। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ মার্কিন পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে একে পারস্পরিক শুল্ক বলছে দেশটি। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পণ্যে 10 থেকে 49% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কোন দেশের উপর কত পারস্পরিক শুল্ক আরোপ করছেন তার একটি তালিকা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলার লক্ষ্যে তাদের এই পাল্টা শুল্ক নীতির ঘোষণা। বাংলাদেশ ছাড়া ভারতের উপর 26%, চীনের উপর 34% এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। আর গার্মেন্টসে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের পণ্যে 50% এবং কম্বোডিয়ার পণ্যে 49% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। অবশেষে বরফ গলতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার বিকেলে। ভারতের আশ্রয় থেকে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার অন্তর্বর্তী সরকার বিরোধী কর্মকাণ্ড, ভিসা সমস্যা সহ 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু ইস্যুতে অস্বস্তি কাজ করছে দুই দেশের সম্পর্কে। ইউনূস মোদি বৈঠকের পর যা কিছুটা স্বাভাবিক হওয়ার আশা বিশ্লেষকদের। থাইল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হাসিব বিল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানকালে ভারতের বিপক্ষে স্লোগান তুলে ছাত্র জনতা। গত বছর 5 আগস্ট দেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান নিলে আরও স্পষ্ট হয় দুদেশের বৈরিতা। এদিকে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করতে ফেরত চায় বাংলাদেশ। এ নিয়ে ঢাকার চিঠির জবাবও দেয়নি দিল্লি। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দুদেশের জনগণ ও গণমাধ্যমে চলে বাকযুদ্ধ। ভারত বাংলাদেশ সম্পর্ক ঠেকে তলানিতে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দুদেশের সরকার প্রধানের বৈঠক নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে ইউএন সফরকে ঘিরে। বাংলাদেশের তরফে দুই নেতার বৈঠক আয়োজনে কয়েকবারের চেষ্টা ভারতের অনাগ্রহে এতদিন হয়ে ওঠেনি। তবে এবার বরফ গলল। ব্যাংককেই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বিকেলে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এদিকে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তবে সবকিছু ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে মোদি-ইউনূস বৈঠক প্রসঙ্গ। 4 তারিখে যে শীর্ষ সম্মেলনটা হবে তার যে ড্রাফট এজেন্ডা এবং ডিক্লারেশনটা, সেই ড্রাফটটা আমরা আজকে চূড়ান্ত করেছি। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে।
এদিকে চলতি সম্মেলনে বাংলাদেশের কাছে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব হস্তান্তর হবে। এর মধ্যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠকে ধারণা করা হচ্ছে পতিত সরকারের সাবেক প্রধান শেখ হাসিনার ভারতে অবস্থান, ভিসা সমস্যা সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে, যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত সরকার প্রধান পর্যায়ের বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি সম্পন্ন হলে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যেতে পারে এবং উন্নতি হতে পারে যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের। তবে সেটি নির্ভর করবে কতটা সফল হচ্ছে বৈঠকটি। ব্যাংকক, থাইল্যান্ড থেকে হাসিব বিল্লাহ এখন। বিভিন্ন মাধ্যমে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতে দেখা গেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেই দলটির, যদিও আপাতত সরকারকে আস্থায় রেখেই এগোতে চায় তারা। তবে জাতীয় স্বার্থে নির্বাচন বিলম্ব হলে আন্দোলনে যাবার ইঙ্গিত দেন তারা। এটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। সহস্রাধিক জীবনের বিনিময়ে ২৪শে হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ। সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময়ে নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি। নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। রমজানের মধ্যে দয়া করে নির্বাচনের রোড ব্যবস্থা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। বিএনপি বুঝে কিভাবে নির্বাচন আদায় করতে হয়। নির্বাচন বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমাদের সকলের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন, নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা। সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল। রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা কেন আসবে? এটা তো এই সরকার হচ্ছে স্বৈরাচারকে বিদায় করার পরে এই সরকার সকলের আস্থা নিয়ে করেছে একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। এটার জন্য রাস্তায় নামার তো প্রয়োজন নেই। সুতরাং আমরা দেখছি, আমরা এখনো আস্থা আছে, আস্থা রেখেই কথা বলছি। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তারা পলিটিক্স আসতে পারতো। তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে। নির্বাচনের দাবিতে তার দল কোনো কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা একেবারে অবনতি হয়ে গেছে, বাজার একবারেই কন্ট্রোলে নাই। এই আস্থের সাথে বেশি যদি চলতে থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং সাধারণ তৃতীয় পক্ষ সুযোগ নেয়। এখন এইটা তো আমরা হতে দেব না। বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয়। আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মতাদর্শিক ঐক্যের কথাও বলেন তিনি। অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। যখন আমরা মোটামুটি জানি যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহতেও হতে পারে, শেষ সপ্তাহতেও হতে পারে। কাজেই আমি মনে করি না এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করার আর সুযোগ আছে, বা সেটা উচিত হয়তো হবে না। রাজনৈতিক দলের যে বিবৃতি বক্তৃতা, এটা হচ্ছে একটা চাপ বজায় রাখা। বিএনপি বা অন্যান্য দলগুলো তারা প্রথম থেকে সরকারকে আনস্টেবল করবার রাজনীতি করছে। প্রথম থেকে জাতীয় ঐক্যের কথা বলছে, এটা কিন্তু ভুল পথ। ঐক্যটা হতে হবে চিন্তার। যেখানে আছি আমরা, এটা আবারও সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর একটা সরকার গঠিত হবে। এবং তাহলে এই সরকারকে তো ওই যে প্রতিশ্রুতিটুকু ডক্টর ইউনূস দিয়েছে, সেটা তো দেওয়া হচ্ছে না তাকে এই কাজটা করতে। জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলো কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফের জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করছেন মানুষ। ঈদের ছুটি শেষ হওয়ায় রেল স্টেশনে রয়েছে যাত্রীদের ভিড়। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে খুলনা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, যাত্রীদের ভিড় কেমন দেখছেন স্টেশনে, সেই সঙ্গে জানাবেন ভোগান্তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা? শম্পা, নির্বিঘ্নে ঈদ করতে এবং প্রিয়জনের সাথে একান্ত কিছু সময় কাটাতে কিন্তু সাধারণ মানুষ ছুটে এসেছে তাদের যে প্রিয় জায়গা বা জন্মভূমি, এই প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা এসেছিল এবং দীর্ঘ ছুটি শেষে তারা ফিরে যাচ্ছে কর্মস্থলে। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ভোর থেকেই এখান থেকে ট্রেন ছাড়া শুরু করেছিল। সকাল 6টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নামে যে ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাচ্ছে, সেই ট্রেনটি কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে, প্রায় 1000 যাত্রী নিয়ে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া বেতনা কমিউটার যে ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গেছে 6টা 15 মিনিটে, কপোতাক্ষ ট্রেনটি ছেড়ে গেছে 6টা 45 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে। এখানে প্রায় 1100 যাত্রী নিয়ে তারা রওনা দিয়েছে খুলনা থেকে। এছাড়া আজকে রূপসা বৃহস্পতিবার থাকার কারণে শিডিউল অনুযায়ী রূপসা যেটি চিলহাটি যায় সেটি আজকে বন্ধ রয়েছে। 9টায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যাবে। এই মুহূর্তে আসলে যাত্রীদের ভিড় বলতে অনলাইনে টিকিট কাটার কারণে কিন্তু টিকিট কাউন্টারে যাত্রীদের তেমন একটা ভিড় আমরা দেখতে পাইনি। শুধুমাত্র ট্রেন শিডিউল অনুযায়ী যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেই সময়ের আগেই যাত্রীরা এসে ট্রেনে উঠছে এবং ট্রেন ছেড়ে যাচ্ছে। তো আমরা ঈদযাত্রা এবার কিন্তু নির্বিঘ্নে হয়েছে। এছাড়া অনলাইনে টিকিট থাকার কারণে কোনো টিকিট নিয়ে কালোবাজারি বা অন্য কোনো অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে আমরা পাইনি। তো যাত্রীরা কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে অনলাইনে টিকিট কেটে তারা ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে তারা টিকিটগুলো পাচ্ছেন এবং নির্ধারিত মূল্যেই তারা এই টিকিটগুলো সংগ্রহ করতে পারছেন। এছাড়া শিডিউল যে বিপর্যয়ের আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ঈদের সময় বিশেষ করে ট্রেনের যে শিডিউল বিপর্যয় ছিল, সেই বিপর্যয়টাই কিন্তু এখন এই বছর দেখা যায়নি বলে আমরা এখানকার সূত্রে জানতে পেরেছি। তবে এখানকার যারা স্টেশন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে প্রচারণা একটু কম হলেও এখানে যাত্রীরা কিন্তু তারা নিয়ম অনুযায়ী তাদের টিকিটগুলো সংগ্রহ করেছেন এবং তারা নির্বিঘ্নে ট্রেন যাত্রা করছেন। আমরা এর বাইরে দেখেছি যে খুলনার বাস টার্মিনাল, বিভিন্ন জায়গায় যেখানে বাসগুলো এসে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি ভিড় এবং প্রত্যেকটা পরিবহনের এক সপ্তাহ আগাম যে টিকিট সেটি বিক্রি হয়ে গেছে। যে কারণে কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে বিআরটি এর এবং বিভিন্ন জরিমানা করছে অতিরিক্ত ভাড়া যারা আদায় করছেন। এক্ষেত্রে কিন্তু কিছুটা অভিযোগ আমরা পরিবহনের ক্ষেত্রে পেয়েছি। সেখানে প্রতিদিনই কিন্তু অভিযান চলছে এবং যে কারণে সেখানেও একটি সুশৃঙ্খলতা ফিরে এসেছে। তো সব মিলিয়ে এই ছিল শম্পা খুলনা থেকে সর্বশেষ। একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুদি এলাকা। অপ্রশস্ত মহাসড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক আর লবণবাহী গাড়ি চলাচলে পিচ্ছিল হওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সেই সঙ্গে নাম সর্বস্ব রুট পারমিটবিহীন বেপরোয়া যানবাহনের কারণে ঝরছে বহু প্রাণ, অথচ মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কারো। নেই দুর্ঘটনা এড়াতে গতিরোধক বা সড়ক নির্দেশক। দীর্ঘদিনেও পূরণ হয়নি সড়কটিকে 4 লেনে করার দাবি। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বছর জুড়েই থাকে গাড়ির চাপ। গড়ে দৈনিক 4 থেকে 5,000 গাড়ি চলে মহাসড়কটিতে। ঈদের ছুটিতে সে চাপ বাড়ে আরও কয়েক গুণ। নামে মহাসড়ক হলেও দুটি বাস অথবা ট্রাক পাশাপাশি একসাথে চলতে পারে না। সেই সঙ্গে সরু ও আঁকাবাঁকা মহাসড়কটিতে বিকেল থেকে লবণবাহী গাড়ি চলাচলে অধিকাংশ সময় হয়ে থাকে পিচ্ছিল। ফলে বেপরোয়া গতিতে চলা গাড়ি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের কারণেও বাড়ছে দুর্ঘটনা। ঈদের দিন থেকে গত 4 দিনে শুধু লোহাগাড়ার চুনতি এলাকায় বাস, মিনিবাস
ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি দুর্ঘটনায় ঝরেছে অন্তত 20টি তাজা প্রাণ। একটা ট্রাক গেলে আরেকটা বাস যাওয়ার জায়গা থাকে না, পাশে অটো রিক্সা দাঁড়ায় থাকে, চেঞ্জে দাঁড়ায় থাকে, সেই কারণে প্রতিনিয়ত 10 জন 5 জন অ্যাক্সিডেন্ট হয়। বিকাল 5টার পর থেকে লবণের গাড়ি ঘোড়া যাওয়ার কারণে সকালবেলা রাস্তাটা কি হয়ে যায়, একদম পিছলা হয়ে যায়। তখন গাড়ির ড্রাইভাররা ব্রেক এই জায়গায় ধরলে, সরুতে ব্রেক ধরলে রিতে চলে যায়। গাড়ি চালকদের অভিযোগ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া অংশে সড়কের বাঁকটি বেশ ঝুঁকিপূর্ণ। বিপরীত দিক থেকে গাড়ি আসলেও অনেক সময় তা দেখা যায় না। এছাড়া এই সড়কে চলাচলকারী অর্ধেক গাড়িরই নেই রুট পারমিট, এমনকি লাইসেন্স নেই অনেক চালকদের। পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন ব্যানারে ব্যবসা করলেও অদক্ষ চালকদের দিয়ে গাড়ি চালাচ্ছে, যার বলি হচ্ছেন নিরীহ যাত্রীরা। গাড়ি যেইভাবে গতিতে আসে এটা গাড়ি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। বিশেষ করে এই যেগুলা কোচ, এরা তো কিছুই মানে না। এরা যে গতিতে, এই গতিতে এলে আমি কে স্বয়ং আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচতে পারবো না, এলে বাঁচা সম্ভব না। কেউ বলে রিল্যাক্স কিং, কেউ বলে রিল্যাক্স, এক একজনের একটা, কেউ বলে ইগল, কেউ বলে আইলাইন। মানে ব্যানারে একটা ব্যানার নিয়ে আসে, তারা ব্যবসা করে। তো রাস্তায় কিভাবে গাড়িগুলো চলবে তাদের মাথা ব্যথা এটা নেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের উপরে দায় চাপিয়ে হাইওয়ে পুলিশ বলছে, দেশের নানা প্রান্ত থেকে আসা মাইক্রোবাস ও মিনিবাস চালকদের কাছে এই মহাসড়কটি অপরিচিত। লোহাগাড়ার চুনতি অংশটি উঁচু নিচু এবং কোথাও কোথাও দেবে গেছে। এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কোনো নির্দেশনা না থাকা এবং সড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে না দেওয়ায় ঘটছে দুর্ঘটনা। রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ যেন এখানে বিভিন্ন আঁকাবাঁকাতে যেন বিভিন্ন সিগন্যাল দেয় এবং সর্বোচ্চ গতিসীমা 20-40 এরকম একটা সিগন্যাল দেয়। এবং রাস্তার মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জিগজ্যাগ একটা চিত্র অঙ্কন করা হয়, ওইগুলো দিলে হচ্ছে দুর্ঘটনার কিছুটা প্রতিরোধ কমবে। দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবি চালক ও স্থানীয়দের। দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাসটি যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিলের জ্বলন্ত সাক্ষী। গাড়ির চালক স্থানীয়রা বলছে, এই মৃত্যুর মিছিল থামাতে হলে মহাসড়কের চুনতি এলাকার গুরুত্বপূর্ণ বাঁকটি প্রশস্ত ও সোজা করতে হবে। সেই সঙ্গে বন্ধ করতে হবে মহাসড়কে রুট পারমিটবিহীন অবৈধ গাড়ির বেপরোয়া গতিতে চলাচল। চট্টগ্রামের লোহাগাড়া থেকে হাজিরা শিউলি, এখন। উত্তরের কৃষি সেচ ব্যবস্থা পুরোটাই নির্ভরশীল ভূগর্ভস্থ পানির উপর। তবে দিন দিন আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর। শুকনো মৌসুম আসার আগেই পানি উঠছে না সেচ যন্ত্র দিয়ে। এছাড়া সেচ কাজের জন্য উত্তোলিত পানির 66% অপচয় হওয়ায় বাড়ছে জ্বালানি ও কৃষির উৎপাদন খরচ। তবে ভূ উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য কোটি টাকা খরচ করে সেচ যন্ত্র বসানো হলেও সংকট মুহূর্তে কাজে আসছে না এটি। আর জানাচ্ছেন মাহবুব হোসেন। দিগন্ত জুড়ে সবুজ খেতে সোনালী ফসলের হাতছানি। কয়েক মাস বাদেই ঘরে উঠবে কৃষকের সোনালী ধান। ফসল সতেজ রাখতে ভূগর্ভস্থ পানি দিয়ে চলছে সেচ কার্যক্রম। তবে সময়ের সাথে আশঙ্কাজনক হারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুশ্চিন্তা উত্তরের কৃষকদের। ভূগর্ভ থেকে পানি উত্তোলনের এ যুদ্ধ যেন নিত্যদিনের। বাধ্য হয়ে মাটির 6 থেকে 7 ফিট গভীরে বসানো শ্যালো মেশিন দিয়ে পানি তোলার নিরন্তর চেষ্টা নাটোরের হালতিবিলের কৃষকদের। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে জ্বালানি ও কৃষির উৎপাদন খরচ। অন্যান্য বছর এই সময় আমরা মেশিন উপরে রেখেই পানি সেচ কাজ চালাতে পারতাম, কিন্তু এই বছর উপরে থেকে মেশিন চলছে ঠিক, কিন্তু কোনো পানি নেই। 2 ফুট 5 ফুট নিচে নামার কারণে এখন পানি পাচ্ছি, কিন্তু বৃষ্টি না হলে আরও সমস্যা দেখা দেবে। আমরা ঠিক মতো জমিতে পানি দিতে পারছি না, তারপরে ধরেন জমিতে পানি থাকে না, ধান ঠিক মতো করতে পারছি না আমরা। কৃষি বিভাগ বলছে, উত্তরের খাদ্য ভাণ্ডার নাটোর জেলায় প্রতি বছর খাদ্যশস্য উৎপাদন হয় অন্তত 16 লাখ টন। এর মধ্যে শুধু বোরো মৌসুম থেকে আসে অন্তত 5.5 লাখ টন। তবে এই পরিমাণ ফসল উৎপাদন করতে গিয়ে মৌসুমে পানি লাগছে প্রায় 7,600 কোটি লিটার, যার বেশিরভাগ উত্তোলন করা হয় গভীর, অগভীর এবং ডিজেল চালিত সেচ যন্ত্রের মাধ্যমে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, 1 কেজি ধান উৎপাদনে 1200 থেকে 1500 লিটার পর্যন্ত পানি লাগে, যার পুরোটাই আসে মাটির গভীর থেকে।
তবে সনাতনী সেচ ব্যবস্থাপনায় উত্তোলিত পানির ৬৬% অপচয় হয়। পানির অপচয় রোধে বিভিন্ন উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। আমি কানাডাতে গত বছর দেখেছিলাম জমির মাটির সাথে সেচের লাইনের এআই প্রযুক্তি ব্যবহার করে একজন কৃষক ৩,০০০ বিঘা জমিতে সেচ দিচ্ছেন। ফলে এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়া সেচের এই দক্ষতাটা আনা সম্ভব নয়। সরকারকে সেই দিকেই মনোযোগ দিতে হবে। এদিকে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরিস্থ পানি ব্যবহারের জন্য ২০২২ সালে কৃষি মন্ত্রণালয়, বিএডিসি এবং বিএমডি এর মাধ্যমে জেলার বিভিন্ন নদী ও খালে ২৫০'র বেশি লো লিফট পাম্প সেচ যন্ত্র স্থাপন করে। তবে শুকনো মৌসুমের আগেই এসব নদী ও খাল শুকিয়ে যাওয়ায় কাজে আসছে না তা। এদের পানি আর খুব হলে 10 দিন যাবে নদীর থেকে, তারপরে ফসল আমাদের নষ্ট হয়ে যাবে। এই নদীতে এখন এই জায়গায় বোরিং না করলে পারে মোটামুটি ১-১৫০ বিঘা জমি মনে করেন একেবারে পতিত পড়ে যাবে। সরকারের কাছে বিনীত অনুরোধ আমারে যে যাতে এটা খুব দ্রুতভাবে এটি বোরিং করার একটা ব্যবস্থা নেয় সরকার। ভবিষ্যতে যদি আমরা বড়াল নদী পুনঃখনন করতে পারি বা ওয়াটার বোর্ড এই জাতীয় পদক্ষেপ নিতে পারে, তাহলে এই বড়াল নদীতে প্রায় ১,০০০ থেকে ১,২০০ সারফেস পাম্প কিন্তু বসানো সম্ভব। তাতে করে অত্র এলাকার যে ভূগর্ভস্থ পানির উপরে কিন্তু অনেকটা চাপ কমে যাবে। দিন দিন অস্বাভাবিকভাবে ভূগর্ভস্থ পানিস্তর নিচে নেমে যাওয়ার কারণে চলন বিল এবং হালতি বিলে এভাবেই শ্যালো মেশিন ৬ থেকে ৭ ফুট নিচে নামিয়েছেন কৃষকরা। এরপরে সেখান থেকে পানি তুলে সেচ ব্যবস্থাপনা করছেন তারা। তবে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়ার কারণে এই অঞ্চলে কৃষি ও জীবন ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে। তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরিস্থ পানি কিভাবে ব্যবহার করা যায় এবং সেচ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্য তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন, নাটোর। টাঙ্গাইলে বেড়েছে নদীর মাছের চাহিদা, ফলে আগের চেয়ে দামও বেড়েছে। নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? শম্পা, আমি আছি যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী মাছের বাজারে। তবে কয়েক দিনের তুলনায় মাছের দাম অনেকটাই বেড়েছে। তবে এখানে যারা জেলে ও মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে রমজান মাসে মাছের চাহিদা অনেকটাই কম ছিল। আর এছাড়াও ঈদের ছুটিতে অনেকেই ঢাকা সহ দূর দূরান্ত থেকে বাড়ি ফিরেছে, যে কারণে এই টাটকা মাছের স্বাদ নিতে তারা এই যমুনার মাছের আড়তে ছুটে এসেছেন। যে কারণে মাছের চাহিদা বাড়লেও মাছের জেলেরা যে পরিমাণ মাছ ধরতে পারেন সেই পরিমাণ তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না, আর যে কারণে দাম কিছুটা বেড়েছে। আর এই মাছ দিয়েই এই স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি টাঙ্গাইল শহরের যে প্রধান কয়েকটি বাজার রয়েছে সেই প্রধান কয়েকটা বাজারের মাছের চাহিদা মেটানো হয়ে থাকে। আর এছাড়াও এই মাছ দিয়ে পার্শ্ববর্তী যে কালিহাতী, ঘাটাইল উপজেলা রয়েছে সেই উপজেলায় সরবরাহ করা হয়। আর অন্যান্য বাজারে মাছ কেজি বা মন দরে বিক্রি করা হলো, এখানে ভাগা হিসাবে মাছ বিক্রি করা হয়ে থাকে। এই পাইকার ও জেলেরা বলছেন যে এখানে আজকের যে বাজারটা সেটা হচ্ছে ৮০০ টাকা ভাগা থেকে শুরু করে সর্বোচ্চ ৩,৫০০ টাকায় ভাগা মাছ বিক্রি হয়েছে, যা ছিল এই রোজার মাসে ১৫০ থেকে ২০০ টাকা কম। তারা বলছেন যে চাহিদা বাড়ার কারণেই কিন্তু মাছের দাম বেড়েছে। আর এখানে যমুনা নদীর বোয়াল, বেলে, বাগায়ের সহ পাবদা বিভিন্ন মাছই পাওয়া যাচ্ছে। আর এই মাছ দিয়েই কিন্তু এই স্থানীয় মাছের চাহিদা মেটানোর পাশাপাশি জেলার চাহিদা মেটানো হয়। এই জেলে যারা রয়েছেন তারা বলছেন যে আগে সারা রাত মাছ ধরে তারা ১০ থেকে ১২ কেজি মাছ পেলেও এখন তারা ৩ থেকে ৪ কেজির উপরে মাছ পাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে কিছু অসাধু জেলে রয়েছে, তারা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। আর এছাড়া অনেকেই বৈদ্যুতিক হিট দিয়ে তারা মাছ শিকার করছেন। আর এছাড়াও যখন মাছগুলো পোনা ছাড়ে ওই সময়ে তারা মাছ শিকার করে থাকে, যে কারণে অবৈধ পন্থায় মাছ শিকার করার কারণেই কিন্তু এই যমুনা নদীর যে মাছগুলো সেই মাছের সংখ্যা কমে যাচ্ছে। আর এছাড়াও যমুনা সেতুর আশেপাশের অন্তত ৬ কিলোমিটার এলাকায় মাছের অভয়ারণ্য ঘোষণা করা হলেও রাতের আধারে স্থানীয়দের যেটি অভিযোগ যে রাতের আধারে স্থানীয় জেলে এবং সিরাজগঞ্জের কিছু জেলে আছে তারা এই অভয়ারণ্য থেকে মাছ শিকার করে। আর এই অভয়ারণ্য থেকে মাছ শিকার করলেও জেলা মৎস্য অফিস বা নৌ পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন না।
যে কারণেই এখান থেকে এই মাছের যে পরিমাণ চাহিদা বা জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। তবে জেলেরা বলছেন যে যখন এই মাছ বা অবৈধ পন্থায় মাছ শিকার করে সেগুলো বন্ধ করা হলে এই যমুনা নদীতে মাছ বাড়বেন, জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবে। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য। আবহাওয়া ভালো থাকায় নওগাঁয় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে আলুর উৎপাদন বেশি হয়েছে। তবে ফলন ভালো হলেও দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। দাম তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ না ওঠা এবং আলু সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু চাষিরা ভোগান্তিতে পড়েছেন। কৃষকদের অভিযোগ, সঠিকভাবে আলু সংরক্ষণ করতে না পারলে অনেক আলু নষ্ট হবে, সাথে বেড়েছে হিমাগারের সংরক্ষণ খরচ। নওগাঁ থেকে আব্বাস আলীর তথ্য ও ছবিতে বিস্তারিত। নওগাঁর বদলগাছির ভগবানপুর গ্রামের জামিল হোসেন শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজেও সম্পৃক্ত। গত বছর আলু চাষ করে লাভবান হওয়ায় এবছরও 4 বিঘা জমিতে আলুর আবাদ করেন। তবে সংরক্ষণের ঝামেলা এড়াতে জমি থেকেই বেশিরভাগ আলু বিক্রি করেছেন, পাননি আশানুরূপ দাম। বিঘা প্রতি 35 থেকে 36 হাজার টাকা খরচ হয়ে গেছে। আর আলুর ফলন যেটা হচ্ছে ভালোই, কিন্তু দামের জন্য সমস্যা। তবে এই দামে বেচলে আমাদের কিছুই থাকবে না। আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় আলুর ফলন হয়েছে ভালো। তবে সার, বীজ ও কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় গেল মৌসুমের তুলনায় বিঘা প্রতি খরচ বেড়েছে 5 থেকে 6 হাজার টাকা। ফলন ভালো হলেও অস্বাভাবিক দরপতনে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। আলুর দাম পাচ্ছি না, আলুর সার ফসফেটের দাম বেশি, আলুর সমস্যা, আলু বিক্রি করবা গেলে দাম নেই। আলুর আমরা দাম পাচ্ছি না, কোলেস্টোরের জায়গাও নেই। অল্প দামে কিনেলে যে আমাকে কিনেলে যারা বেশি দাম দিয়ে আমাকে কাছে আবার বিক্রি করবে। কোলেস্টোরে গেলে ইসিপের সমস্যা বেশি। ইসিপ যারা ব্যবসায়ী তারা এই ইসিপগুলা বুক করে রাখছে। এদিকে আলু সংরক্ষণেও কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলার 7টি হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় 47,000 টন। বিপরীতে আলু উৎপাদন হয়েছে অন্তত 10 গুণ। এতে দেখা দিয়েছে সংরক্ষণ জটিলতা। সাথে হিমাগারে আলু সংরক্ষণে খরচ বেড়েছে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ ও শ্রমিক সহ আনুষাঙ্গিক খরচ বাড়ায় সমিতি থেকে এবছর খরচ বাড়ানো হয়েছে। আমাদের কোলেস্ট্রল অধিক কমের জন্য আমাদের আলুর এই খাওয়ার জন্য খুব পেরেশানি এবং কষ্টকর। 2 দিন ঘুরা দিছে, দেওয়ার পরে আজকে ডেট করে দেওয়ার কথা। আসিছি, দরজাও খোলে না, গেটও খোলে না, কোনো ইয়াই নাই। আগে টিকিট কাটিছিলাম আলু, বীজের আলু রাখার জন্য, এখন সে আলু এখানে নিবে না, আমাকে ফেরত নিয়ে দেওয়া ইচ্ছে। তাই আমরা এই আলু করবো কি, আর আমরা বীজ পাবো কোথায়? এ অবস্থায় কৃষকদের প্রাকৃতিক পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যাতে দেশীয় পদ্ধতিতে নিজ বাড়িতে আলু সংরক্ষণ করে। এক্ষেত্রে তারা 3 থেকে 5 মাস পর্যন্ত আলুটা তাদের ঘরে সংরক্ষণ করে বিপণন করতে পারবে। সেই সাথে এই যে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের বিষয়টি, যেহেতু এখানে ধারণ ক্ষমতা কম, এ কারণে আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরও জানিয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর প্রায় 26,000 হেক্টরে আলুর আবাদ হয়েছে। সেখান থেকে প্রায় 5 লাখ টন আলু উৎপাদনের আশা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1 লাখ টন বেশি। এখন নওগাঁ। দেশের বাইরের প্রসঙ্গ, ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তার মুখে ভারতের ওষুধ শিল্প। যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের তালিকায় ভারতীয় ওষুধ না রাখলেও মার্কিন ওষুধ আমদানিতে প্রায় 10% শুল্ক বিদ্যমান রেখেছে ভারত। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ ঠেকাতে এই 10% শুল্ক প্রত্যাহারে নয়াদিল্লির প্রতি আহ্বান দেশটির ওষুধ শিল্প সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন নুসহাত কামাল। 2023-24 অর্থবছরে ভারতের ওষুধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল খাতের বাজার মূল্য ছিল $5,000 কোটি মার্কিন ডলার। আগামী 5 বছরের মধ্যে এই অঙ্ক দ্বিগুণেরও বেশি বেড়ে $13,000 কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে অনুমোদিত ওষুধ সরবরাহে শীর্ষে ভারত। মোট বৈশ্বিক রপ্তানিতে দেশটির অবদান 20% বেশি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তা ঘিরে ফেলেছে ভারতের ফার্মাসিউটিক্যাল খাতকে। সংশ্লিষ্টদের শঙ্কা, সাধারণের হাতের নাগালে থাকা অনুমোদিত ওষুধের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের বাজারে সুলভ ওষুধের অর্ধেক এবং রোগীকে চিকিৎসকের পরামর্শে উল্লেখিত প্রতি 10টি ওষুধের 9টি ভারতে উৎপাদিত। The Indian pharmaceutical industry is manufacturers from India will have to look for other avenues, and
we will have to, focus on other countries because we are supplying to whole of the world. 1/3 of the medicines in the world are from India. So yes, it will be a balancing act for us also. We'll have to look for new avenues. And AstraZeneca, for instance. মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর বিধি মেনে ভারতের মাটিতে প্রায় 700 কারখানায় উৎপাদিত ওষুধ পৌঁছায় মার্কিন ভোক্তাদের হাতে। মার্কিন শুল্কের হুমকিতে এই উৎপাদনকারীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের তালিকায় ভারতীয় ওষুধ না থাকলেও মার্কিন ওষুধ আমদানিতে প্রায় 10% শুল্ক বিদ্যমান রেখেছে ভারত। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় মার্কিন ফার্মাসিউটিক্যাল পণ্যে বহাল আমদানি শুল্ক প্রত্যাহারে ভারত সরকারের প্রতি আহ্বান দেশটির ওষুধ শিল্প সংশ্লিষ্টদের। Since our import in medicines is not big, and also these are very critical drugs for rare diseases and some of the diseases like cancer and all. So even if we make a zero rate for all the medicines coming in India, it is anyways going to help those patients in India as well. বহির্বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে গতি বাড়বে অভ্যন্তরীণ মার্কিন উৎপাদন শিল্পে, দাবি ট্রাম্প প্রশাসনের। তবে স্থানীয় ফার্মাসিউটিক্যাল সংশ্লিষ্টদের মতে যুক্তরাষ্ট্রে ওষুধের কারখানা স্থাপনে গলা কাটা পর্যায়ে দাম বাড়বে ওষুধের। বিশ্লেষকরাও বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে ভারতের রপ্তানিযোগ্য ওষুধের যেমন দাম বাড়বে, তেমনি ভোক্তা পর্যায়ে এসব ওষুধ পৌঁছাতেও পার করতে হবে বড় বাধা। বাংলাদেশেও ফার্মাসিউটিক্যাল পণ্যের সবচেয়ে বড় চালান আসে ভারত থেকে। কাঁচামাল থেকে শুরু করে ওষুধ শিল্পে প্রয়োজনীয় সবকিছুর জন্যই ভারতের পরেই চীন ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল বাংলাদেশ। ফলে ওষুধ শিল্পের ওপর মার্কিন শুল্কের প্রভাব পড়তে পারে দেশের বাজারেও। নুজহাত কামাল, এখন বিশ্ব। শক্তিশালী ভূমিকম্পের ছোবল থেকে অলৌকিকভাবে প্রাণের রক্ষা পান 36 বছর বয়সী এক কোরিয়ান যুবক। ব্যাংককে ভেঙে পড়া 2টি আকাশচুম্বী ভবনের সংযোগ সেতু থেকে লাফ দিয়ে বেঁচে যান তিনি। ঘটনার 5 দিনের মাথায় গণমাধ্যমে তুলে ধরলেন জীবন মৃত্যুর সেই কঠিন মুহূর্তের অভিজ্ঞতা। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এভাবেই ভেঙে পড়ে ব্যাংককের 2টি আকাশচুম্বী ভবনের সংযোগ সেতু। ঠিক ওই সময় সেতুটি পার হচ্ছিলেন 36 বছর বয়সী কোরিয়ান যুবক কোন ইয়ংজন। লাফ দিয়ে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান তিনি, যা সিনেমার চিত্রকল্পকেও হার মানিয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর সঙ্গে সঙ্গেই মোবাইলে কল দিয়ে খবর নেন হোটেল রুমে থাকা স্ত্রী সন্তানের। ততক্ষণে ছোট্ট কন্যা নিয়ে নিরাপদে রাস্তায় বেরিয়ে আসেন তার স্ত্রী ইয়াতুয়াম। এর কিছুক্ষণ পর ভূকম্পনে দুলতে থাকা 52 তলা বিলাসবহুল হোটেলটি থেকে সিঁড়ি বেয়ে নেমে স্ত্রী সন্তানকে অক্ষত দেখে আতঙ্কের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই যুবক। ঘটনার 5 দিনের মাথায় এই দম্পতি গণমাধ্যমে তুলে ধরেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা কঠিন সেই মুহূর্তের কথা। 혼자 살면 살 수 있어요. 혼자 살면 살 수 있는데 지금도 살고 있는 사람도 있고. 근데 아내와 아이를 같이 살아야 되니까. เราตกใจมากค่ะเพราะว่าวินาทีที่เขากระโดดข้ามเพียงไม่กี่วินาทีก็คือมันแยกออกกันเลยก็คือวินาทีเป็นวินาทีตายนี่พูดไปก็คือขนลุกมากๆ। সেদিনের ভূমিকম্পের হাত থেকে এই দম্পতি প্রাণে রক্ষা পেলেও ব্যাংককের 30 তলা নির্মাণাধীন ভবন ধসে প্রাণ হারান অনেকে। এখনও নিখোঁজ 70 জনের বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মিয়ানমারে আঘাত হানা প্রলয়ঙ্করী ভূমিকম্প নিয়ে আজ থেকে অন্তত 30 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার রহস্যময়ী নারী বাবা ভাঙ্গা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি 2025 সালে বাবার করা 3টি ভবিষ্যৎবাণীর প্রথমটি ছিল প্রাণঘাতী এক ভূমিকম্পের আশঙ্কা। তাই আবারও দেশি বিদেশি গণমাধ্যমে ভবিষ্যৎদ্রষ্টা এই নারীকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা, মাত্র 36 বছর বয়সে প্রিন্সেস ডায়ানার মৃত্যু, পশ্চিমা শাসনে অভ্যস্ত দুনিয়ায় চীনের উত্থান, বুলগেরিয়ার রহস্যময় নারী বাবা ভাঙ্গার এমন বেশ কিছু ভবিষ্যৎবাণীর তাজ্জব আলামত দেখেছে বিশ্ব। বুলগেরিয়ানদের কাছে নস্ট্রাডামস অব বলকান নামে পরিচিত বাবা ভাঙ্গা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে জনপ্রিয় ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামসের সাথে মিল রেখেই বাবাকে এমন উপাধি দিয়েছিলেন বলকান পাহাড়ের আশেপাশের বাসিন্দারা। তাদের ভাষ্য, মাত্র 12 বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও অনাগত ভবিষ্যৎ দেখার অলৌকিক ক্ষমতা ছিল এই নারীর।
ব্রেইল পদ্ধতিতে সার্বিয়ান ভাষা পড়তে পারলেও লিখতে জানতেন না বাবা ভাঙ্গা। তাই যত ভবিষ্যৎবাণী করেছেন সেসব মানুষের কাছে পৌঁছেছে তার উত্তরসূরিদের মাধ্যমে। এবার আন্তর্জাতিক গণমাধ্যম বলছে গেল 28 মার্চ মিয়ানমারে যে মারাত্মক ভূমিকম্প আঘাত হানে সেটারও ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন বাবা ভাঙ্গা। দ্য নিউ ইয়র্ক পোস্ট নিশ্চিত করেছে 2025 সাল নিয়ে বাবা যে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে একটি ছিল এবছর প্রলয়ঙ্করী ভূমিকম্পের সাক্ষী হবে বিশ্ব। 7.7 মাত্রার ওই ভূমিকম্পের পর ভূতাত্ত্বিকরা বলছেন গেল 100 বছরেও এমন দুর্যোগ দেখেনি মিয়ানমারবাসী। যেহেতু রহস্যময়ী এই নারী মারা গেছেন 1996 সালে, তাই বলা যেতে পারে আজ থেকে আরও 30 বছরেরও বেশি সময় আগে 2025-এর ভূমিকম্পের কথা জানতেন বাবা ভাঙ্গা। সাল 2025-কে নিয়ে আরও 2টি ভবিষ্যৎবাণী করেছেন বাবা, যা সত্য হলে চরম সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। বাবা ভাঙ্গার মতে 2025-এ ইউরোপে শুরু হতে পারে যুদ্ধ, আর এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের সাথে দূরত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। শুল্ক নীতির কারণে ওয়াশিংটনের বিরাগভাজন হয়েছে ইউরোপের দেশগুলো। ফলে বাণিজ্যিক একটি দ্বন্দ্ব যে শুরু হয়েছে তা আর আলাদাভাবে প্রমাণের প্রয়োজন নেই। প্রায় 1.5 বছর ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা কোনোভাবেই থামাতে পারছে না বিশ্বের পরাশক্তিগুলো। প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় শিশুর, রক্ষা পাচ্ছে না নারী ও বৃদ্ধরাও। তবু ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল হামাস কোনো পক্ষই। ফলে মানবতা আদৌ কতখানি বেঁচে আছে তার উত্তর দিতে পারেন শুধু হতভাগ্য ফিলিস্তিনিরাই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ। আগামী 5 থেকে 19 এপ্রিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা এবং বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর জানাচ্ছেন ফারহান ইহসান। পাকিস্তানের মাটিতে চলতি মাসে শুরু হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দল অংশ নিচ্ছে বাছাই পর্বে। আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মূল টুর্নামেন্টে খেলার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক নিগার। লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফটিতে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছি। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। মূল পর্বে খেলতে ব্যাটারদের ভালো করার কোনো বিকল্প নেই। দেশের বাইরে ভালো পিচে উইকেট নেওয়ার চেয়ে ভালো লাইন লেন্থে বোলিংয়ের দিকে বেশি মনোযোগী টাইগ্রেসরা। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। সো এদিক থেকে বলাররা ওইভাবে প্রিপারেশন নিচ্ছে যে কোন লেন্থে বল করাটা বেটার। কোচিং প্যানেলে ডেভিড হ্যাম্পের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য শক্তি হিসেবে কাজ করবে। স্পিন ও পেস অ্যাটাকের সমন্বয়ে সবার বিপক্ষে জয় পাওয়ার প্রত্যাশা জ্যোতির। ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে, বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, ওনার জন্য আমাদেরকে রিড করাটা অনেক সহজ। বাট পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘদিন ধরে সাফল্য করা থাকলেও বাছাই পর্বে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের গৌরব ফিরিয়ে আনতে চায় জ্যোতিষ শিষ্যরা। 6 দলের এই বাছাই পর্ব শেষে সেরা 2টি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ফারহান ইহসান, এখন, ঢাকা। এরই সাথে শেষ করছি এখন সকাল। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক। নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পরস্পর বিরোধী মত বিশ্লেষকদের।
ত্রুটিপূর্ণ বাঁক আর লবণবাহী ট্রাক চলাচলে পিচ্ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে, 4 লেনে উন্নীতের দাবি। এবং উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমের আগেই পানি নেই সেচ যন্ত্রে, ভূ উপরস্থ পানি ব্যবহারেও সঠিক ব্যবস্থাপনার অভাব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।